মাথার উপর লালচে সূর্যটা ডুবে যেতে দেখলেন শচীন কোবরেজ। আজ কি ঠান্ডাটা একটু বেশি জাঁকিয়ে পড়েছে? গাটা কেমন যেন বেশি স্যাঁতস্যাঁত করছে বৃদ্ধ মানুষটার। বাঁশবাগানটা পেরোলেই মৃদুল ঘোষের বাড়ি। তার বাড়িতেই ডাক পড়েছে শচীন কোবরেজের। পাঁচিল ঘেরা বাড়িটার সামনে এসে দাঁড়ালেন বৃদ্ধ মানুষটি। বাড়িটার মাথার উপর একটু ছাই ছাই কুয়াশা যেন পাক খাচ্ছে একভাবে। বৃদ্ধ কবিরাজ একবার সেদিকে তাকিয়ে দেখে গলা তুলে হাঁক পাড়লেন, মৃদুল, আরে ও মৃদুল, বাপ বাড়ি আছিস? বৃদ্ধর ডাক শুনে মৃদুল হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো বাড়ির বাইরে। তার চোখ মুখ বিভ্রান্ত, প্রায় কান্না মেশানো গলায় সে বলল, ও তো এসেছেন কবিরাজ মশাই। ও মা, বাইরে দাঁড়িয়ে কেন? আসেন আসেন, সেই কখন আপনাকে ডাকতে ওই 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 খগেনকে পাঠিয়েছিলাম। আসেন আসেন। তার কথায় খগেনের দিকে একবার কটমট করে দেখে শচীন কোবরেজ এগিয়ে গেলেন বাড়ির ভেতরের দিকে। শেষ বেলার সূর্য ততক্ষণে একেবারে অস্ত গেছে মৃদুল ঘোষের বাড়ির পেছনে। বিশাল আকারের বাড়ির মাটির দেওয়ালে দেওয়ালে নকশা। টিমটিমে লণ্ঠনের আলোয় ছায়ারা থেকে থেকে খেলে যাচ্ছে এদিক ওদিক। শচীন কোবরেজ একটা মোড়ায় বসে মৃদুল ঘোষালের বুড়ো বাপের হাতের নাড়ি পরীক্ষা করছিলেন। এই বুড়োরই এখন তখন অবস্থা বলে তাকে ডেকে পাঠিয়েছিল মৃদুল ঘোষ। ও, আজ রাতটুকুনো কাটবে না মনে হচ্ছে। তুই এক কাজ কর, খাটিয়া বাঁধা লোক ডেকে রাখ, আর মনটাকে শক্ত কর, বুঝলি? শক্ত কর মনটাকে। শচীন কোবরেজের কথা শেষ হতেই মৃদুল দু হাতে মুখ ঢাকল, আর তার বউটাও মুখে আঁচল চাপা দিল। শচীন কোবরেজ আর কোনো কথা না বলে হেঁটে বেরিয়ে এলেন বাড়ির মধ্যে থেকে। সন্ধ্যের আঁধার নেমেছে চারিদিকে। এদিক ওদিক বাড়ি থেকে শাঁখের শব্দ ভেসে আসছে, ঘণ্টার ধ্বনিও শোনা যাচ্ছে চারিদিকে। খগেন এমন সময় বেরিয়ে এলো। তার চোখ মুখ কেমন যেন বিভ্রান্ত বলে মনে হলো শচীন কোবরেজের। কি হলো রে তোর আবার? বুড়ো মানুষ মারা যাবে, তা নিয়ে এত মন খারাপ করার কি হলো? এমন তো কত। আরে না কবিরাজ মশাই, একটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না, মৃদুলদার বাপের গলায় একখানা আজব দাগ আছে। ঠিক যেন ওই ওই দাঁতের দাগ। হ্যাঁ, ঠিক যেন দাঁতেরই দাগ, জানেন তো? বলিস কি? চল দেখি দেখি, আমার চোখে পড়লো না কেন? চল চল দেখি। শচীন কোবরেজ আবার হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। মৃদুল আর তার বউ বুড়ো মানুষটার শরীরের পাশে চোখে জল নিয়ে দাঁড়িয়েছিল। দেখি সর দেখি, কি বলছে এই খগেনটা, দেখি। শচীন কোবরেজ এগিয়ে গিয়ে মানুষটার ঘাড়টা হাত দিয়ে একদিকে কাত করে দেখলেন। সত্যি বুড়ো মানুষটার গলায় দুটো দাঁতের দাগ, বেশ পুরনো দাগ। রক্ত শুকিয়ে গেছে সেখানে। কি দেখছেন কবিরাজ মশাই? উনি তো আর নেই। বাইরে এসো তুমি, একটা ব্যাপারে একটু কথা বলার ছিল, চলো। মৃদুল শচীন কোবরেজের কথায় অবাক হলেও তার পেছন পেছন চলল। খগেনও এগোলো তাদের সাথে। এখানে দাঁড়িয়ে তার গাটাও কেমন যেন শিরশির করছে। বাড়ির বাইরে ঠান্ডা বাতাস দিচ্ছে, ছুঁচের মতো শরীরে বেঁধে হাওয়া। তিনজন এসে দাঁড়ালো উঠোনের ওপর। শচীন কোবরেজ একবার বাড়ির দরজার দিকে তাকিয়ে গলার স্বর নিচু করে বলল, তোর বাপের গলায় ও কেমন দাগ? দেখে প্রথমে সাপের দাঁতের দাগ মনে হলেও এখন তো মনে হচ্ছে মানুষের দাঁতের দাগ। কি জানি গো খুড়ো, সবটা ওখানে আগে ওই 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 দক্ষিণ তলির গ্রামে গেছিলেন সন্ধ্যের দিকে। যখন ফিরলেন তখন থেকেই গায়ে একদম ধুম জ্বর, আর কথাও কইতে পারছেন না। ও ও দাগটা আমার আর আমার বউয়ের চোখে পড়েনি আগে। ও দাগটা আমি আগেও দেখেছি গো শচীন খুড়ো। ওই ওই পাড়ার সেই হাড়ু মিত্তিরের ছেলেটা মরল না, তার গলাতেও অমন দাগ ছিল। কচি ছেলে একেরে গো, এই এমনি সপ্তাহখানেকের মধ্যেই সব শেষ হয়ে গেল গো। কি বলবো আর, আমি তো গেছিলাম দাহ করতে। বুড়ো কোবরেজ থুতনিতে হাত দিলেন। সত্যি এ বড় চিন্তার বিষয়। এ গ্রামে পরপর দুটো অকাল মৃত্যু,
তাও আবার এমন অজানা কিছুর কামড় খেয়ে। ব্যাপারটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। এমন সময় একটা মেয়েলি গলায় মরণ চিৎকার শুনতে পেল ওরা সবাই। চমকে সবাই তাকালো মৃদুল ঘোষের বাড়ির দিকে। কয়েক মুহূর্তের মধ্যে ওরা তিনজন আবার এসে ঢুকলো বাড়ির মধ্যে। লণ্ঠনের আলোয় ওদের চোখের সামনে দেখতে পেল এক ভয়ানক দৃশ্য। মৃদুল ঘোষের প্রায় মড়ো মড়ো বাপ একেবারে লম্বা একটা সাপের মতো দাঁড়িয়ে আছে জানলাটার সামনে। তার ঠিক পেটের কাছে দেখা যাচ্ছে দুটো পা ঝুলে আছে। থেকে থেকে পা দুটো কেমন যেন ঝটকা মেরে উঠছে। বাবা! মৃদুলের অস্ফুট চিৎকারে একটা দেহ ঝপ করে পড়ল বুড়োর পায়ের সামনে। মৃদুল ঘোষের বউয়ের দেহ সেটা। এবার বুড়োটা ঘুরে তাকালো মৃদুলদের দিকে। তারা ততক্ষণে হতবাক হয়ে গেছে ভয়ে একেবারে। বুড়োটার মুখের কষ বেয়ে বেরোচ্ছে লাল ধারা, সরো সরো ছুচলো দাঁত মুখে। সন্ধেবেলায় এই মানুষটাকে মড়ো মড়ো দেখেছে ওরা। হঠাৎ খগেন একটা দেশলাই জ্বালল ফস করে। একটা তীব্র আলোর স্ফুলিঙ্গ ঝিলিক দিয়ে উঠল। সঙ্গে সঙ্গে বুড়োর অত লম্বা দেহটা একটা ছোট্ট চিৎকার করে জানলা দিয়ে গলে বাইরে লাফিয়ে পড়ল। তারপর আঁধারে ছপ করে মিলিয়ে গেল। কি যে একটা হয়ে গেল ওরা কিছুই যেন বুঝে উঠতে পারল না। খগেনের হাতের দেশলাইটা আবার চুপ করে নিভে গেল আগের মতোই। কি হলো? ওটা ওটা কি তোর বাপ ছিল নাকি রে মৃদুল? কল্পনা! ও কল্পনা! ও কল্পনা! আঁতকে উঠে মৃদুল দৌড়ে গেল তার বউটার দিকে। মাটিতে পড়ে ততক্ষণে সে গোঁ গোঁ করে উঠেছিল। মৃদুল দু হাতে তাকে তুলে ধরেই চমক খেল যেন। তারও গলায় দাঁতের দাগ, শরীর যেন অবশ আর ঠান্ডা হয়ে আসছে। ও খগেন, কি হচ্ছে বলো তো? কি হচ্ছে এখানে? কি জানি, কিছুই যে বুঝতে পারছি না। মনে হচ্ছে মৃদুলদার বাবার উপর কোনো কোনো ভূত পেরেত ভর করেনি তো? না না, সেসব নয়। আমার আগে আমার মনে হচ্ছে ওনার মাথাটা খারাপ হয়েছে। ও মৃদুল, তোমার বউ। মৃদুল দু হাতে তার বউয়ের দেহটা তুলে নিল। ঘরের আরেক দিকে অন্য একটা খাটের দিকে সে এগিয়ে গেল। তাকে দেখে বোঝা যায় খুব বড় ধাক্কা খেয়েছে সে। ও খগেন, চল বাপ চল, আমরা বাইরের দিকে যাই। গ্রামের আরো দু একজনকে ব্যাপারগুলো জানানো দরকার। হ্যাঁ হ্যাঁ খুড়ো, চলো। আমারও কেমন যেন ঠেকছে এসব। চলো চলো চলো। শচীন গোবরেজ আর খগেন বেরোলো মৃদুল ঘোষের বাড়ির বাইরে। কুয়াশায় চারিদিকে এখন একেবারে ঝাপসা। দুহাত দূরের মানুষকেও যেন চোখে দেখা যায় না। শচীন গোবরেজ আর খগেন হেঁটে চলেছেন বাঁশ বাগানটার মধ্যে দিয়ে। ধোঁয়া ধোঁয়া কুয়াশাতে বেশ গা ছমছম করছিল ওদের দুজনের। শচীন গোবরেজ হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখছিলেন। তার মনে বারবার মৃদুল ঘোষালের বাপের বিভৎস মুখটা ভেসে উঠছিল। হঠাৎ খগেনের মনে হলো সামনের কুয়াশার ভেতর কেউ যেন ঠিক লম্বা গাছের মতো দাঁড়িয়ে আছে। খগেনের পাগুলো থেমে গেল নিজে থেকেই। কে বলতো? চেনা কেউ তো মনে হচ্ছে না। এই কে? কে ওখানে? কে? শচীন গোবরেজও ব্যাপারটা দেখেছিলেন। লোকটাকে কোনোভাবেই চিনতে না পেরে এবার হাতের টর্চটাকে তুলে ধরলেন তিনি। সাথে সাথে একটা চমক খেলেন। এ লোকটা গ্রামের স্কুল মাস্টার। মাত্র মাস 6 হলো এ গ্রামের হাই স্কুলে এসেছে। এ লোকটার ব্যাপারে তেমন কিছুই জানা যায়নি, তবে শান্ত আর খুব ভদ্র মানুষ। গ্রামের সবাই লোকটাকে খুব পছন্দ করে। এ কি বাদল মাস্টার? তুমি এখানে? কি ব্যাপার? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, শুনছিলাম মৃদুলদার বাবার শরীর নাকি খুব একটা ভালো না, তাই ভাবলাম একবার দেখা করে যাই। তা আপনারা কোথা থেকে আসছেন? শচীন গোবরেজ কিছু একটা বলতেই যাচ্ছিল। খগেন তাকে হাতের ঠেলা দিয়ে থামিয়ে দিল। তারপর বলল, এই বাড়ি যাচ্ছি। আমি আর কবরেজ মশাই ওই পাশের গ্রামে গিয়েছিলাম ওই দরকারি কাজে। আমরা 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 না আসি, বুঝলেন? এ কথা বলে খগেন হন হন করে সোজা হাঁটা দিল। আর শচীন গোবরেজও ব্যাপারটা কি হলো বুঝতে না পেরে হেঁটে চললেন তার পেছন পেছন। বাদল মাস্টার এক দৃষ্টে তাদের চলে যাওয়াটা দেখছিল।
হঠাৎ তার মুখে কেমন এক অপার্থিব হাসি খেলে গেল। এমন হাসি যে কোনো মানুষ হাসতে পারে তা না দেখলে বিশ্বাস করা যায় না। হাঁটতে হাঁটতে শচীন কোবরেজ নিজের বাড়ির কাছেই চলে এসেছিলেন।